নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আজকে আমরা যার একজনের অ্যানালিসিস করব, ইনি অ্যাকচুয়ালি আমার পেইড কাস্টমার। তো এনার একটা রিকোয়েস্ট ছিল যে আমি এনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিই যাতে। তো সেই রিকোয়েস্ট রাখার জন্যই আমি ভিডিওটা আপলোড করছি। তাই জন্য আমি এনার বার্থ ডিটেলস আর শেয়ার করবো না, কেন কি এনার এই ভিডিও লিঙ্কটা আমি এনাকে নিজেই পাঠিয়ে দেবো পার্সোনালি। তো ডিটেলসে যাচ্ছি না, তবে বেসিক একটা প্রথমেই বলে রাখি, ইনি বাংলাদেশের ঢাকায় এনার জন্ম এবং বর্তমানে ইনি অ্যাব্রডে সেটেলড। তো আমরা শুরু করছি প্রথম ঘর থেকে। তার আগে জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো প্রথম ঘর যেটা আমরা দেখছি সেই ঘরটা হচ্ছে 4 লেখা আছে সেখানে, অর্থাৎ চতুর্থ রাশির লগ্ন, অর্থাৎ কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি হচ্ছেন চন্দ্র স্বয়ং। আর চন্দ্র যেখানে বসে আছে সেটা হয় রাশি। চন্দ্র বসে আছে দশম রাশির ঘরে, তাই এনার মকর রাশি, এনার কর্কট লগ্ন মকর রাশি। এবার এই জাতকের কর্কট লগ্নের অধিপতি যেহেতু চন্দ্র, সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে চন্দ্র, এবং তার সঙ্গে বাকি গ্রহগুলোর সম্পর্ক এবং তারা যে যে ঘরে বসেছে সেই মতো তারা রেজাল্ট দান করবে। তো আমরা যদি প্রথম ঘরটা দেখি, সেখানে আছে কেতু। কেতু থাকলে যেটা করে লগ্নে, কেতু কোথাও না কোথাও একটু কনফিউজড পার্সোনালিটি দেয়, মানে ডিসিশন মেকিং অসুবিধা দেয়। কোনটা করলে ভালো হবে, লজিক্যালি কোনো কিছু যখন বিচার করতে হয় তখন এই জাতকরা পারেন না সাধারণত। আরেকটা কী করে, কেতু অনেক সময় লগ্নে থাকলে, লগ্নটা তো ফিজিক্যাল অ্যাট্রিবিউটও দেখায়, লগ্ন স্বয়ং মানে মন মানসিকতা স্বয়ং সবটুকু লগ্ন। তো অনেক সময় দেখা যায় যে এইরকম জাতকদের হাইট একটু কম হওয়ার সম্ভাবনা থাকে কেতু লগ্নে থাকলে। এবার কি আমি যেহেতু ডিটেলসে আলোচনা করবো, যেহেতু ইনি আমার পেইড কাস্টমার। তো এখানে কেতু যেটা বসে আছে, নক্ষত্র যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো কেতু বসে আছে পুষ্যা নক্ষত্রে। তো পুষ্যা নক্ষত্রের লর্ড হচ্ছেন শনিদেব, আর শনি দৃষ্টিও প্রথম ঘরে পড়ছে এখান থেকে 1, 2, 3 তৃতীয় দৃষ্টি। ফলে শনি দৃষ্টির একটা এফেক্ট আছে, কেতু নিজের শনির নক্ষত্রে আছে তার একটা এফেক্ট আছে, আবার বিপরীত থেকে চন্দ্র এবং রাহু দৃষ্টি আছে। এখন রাহু আর কেতু সবসময় অপোজিটে বসে, তাই এদের স্ট্রেট দৃষ্টিটাকে আমরা নাল করে দিতে পারি, কিন্তু চন্দ্রের দৃষ্টিটার একটা এফেক্ট আছে, এবং চন্দ্রের লগ্নকে চন্দ্র দেখছে, এটা অত্যন্ত শুভ। তো এই দিক থেকে বলা যায় যে প্রথম ঘর রিলেটেড ইনি একটা মিক্সড রেজাল্ট পাবেন, তবে এনার কনফিউজড একটা স্টেট অফ মাইন্ড থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কিন্তু ইনি লজিক্যালি যদি না ভেবে, কোনো ডিসিশন মেকিং হয়তো অসুবিধা হচ্ছে, কিছুতেই লজিক্যালি ঠিক করে উঠতে পারছেন না যে কোনটা করা বেটার, কিন্তু যেখান থেকে ইনি ইনটিউশন থেকে কোনো কিছু করবেন সেখান থেকে এনার ভালো। কেন, কেতু হচ্ছে কোথাও না কোথাও ইনটিউশনের কারক। কেতু লজিক্যালি কিছু না ভেবে ইনটিউশনালি যদি আমি ইনটিউশন থেকে যদি বিচার করি যে আমার এইটা আমার করার একটা মানে অন্তর থেকে অনুভূতি আসছে যে এইটাই ঠিক হবে, সেইটা উনি যদি করেন, সেই দিক থেকে এনার দেখা যাবে ঠিক ডিসিশন নিচ্ছেন, রাদার লজিক্যালি যদি বিচার করতে চান তার থেকে। তো ওভারঅল তাহলে আমরা ফার্স্ট হাউসটাকে মোর অর লেস পজিটিভ এবং নেগেটিভ মিশিয়ে বলবো, কেন চন্দ্রের যে দৃষ্টিটা আছে সেটা শুভ করবে, তবে শনির দৃষ্টিটা খুব ভালো করবে না, কেন শনি হচ্ছে এই জন্মছকের মধ্যে অ্যাকচুয়ালি মারক গ্রহ, সপ্তম এবং অষ্টম ভাবের মালিক, তাই। তো এই রিলেটেড আমরা বলবো প্রথম ভাবটা মিশ্রিত ফল পাবেন ইনি। সেকেন্ড হাউসে যাচ্ছি। সেকেন্ড হাউস এখানে 5 লেখা আছে, সেটা হচ্ছে ধন কুটুম বাণী। তো ধন কুটুম বাণীর ঘরটি ফাঁকা। এবার যদি আমরা দেখি দৃষ্টি আমরা এখান থেকে দেখলে, হ্যাঁ, বৃহস্পতির একটা দৃষ্টি আছে, এবং বৃহস্পতি স্বরাশিতে আছে, এবং বৃহস্পতি এই জন্মছকে কারক, যদিও যে ঘরটা বসেছে সেই ঘরটা খুব ভালো ভাব নয়, ষষ্ঠ ভাব, কিন্তু বিপরীত রাজযোগের স্থিতি আছে, সেটা আমরা পরে আসছি। তো ওভারঅল বলবো ধনভাবের দিক থেকে বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে সেটার জন্য অন্তত শুভ ফল পাবেন উনি। এবার আর্থিক স্থিতি সবারই একটা আলাদা আলাদা চাহিদা থাকে, আলাদা আলাদা কী বলবো একটা প্যারামিটার থাকে, কারো কাছে অল্প টাকার মানেও অনেকটা, কারো কাছে অনেক টাকার মানেও অল্প, সেই দিক থেকে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওভারঅল যদি বলা হয় ধন কুটুম বাণী রিলেটেড ইনি পজিটিভ ফলই পাবেন মোরলেস। তো এখান থেকে আমরা কমপ্লিট করছি মোরলেস পজিটিভ ফল দিয়ে। তারপর আসছি আমরা থার্ড হাউস যেখানে 6 লেখা আছে, ইউরেনাস আছে, প্লুটো আছে, এদেরকে আমরা বৈদিক জ্যোতিষে গুরুত্ব দিচ্ছি না, ইউরেনাস নেপচুন প্লুটোর গুরুত্ব নেই। এখন কি বিপরীত থেকে দৃষ্টি আছে কার,
বিপদ থেকে দৃষ্টি আছে বুধের। বুধ আবার স্বরাশিতে দৃষ্টি দিচ্ছে, কিন্তু বুধ এখানে নিচস্থ এই জন্মছকে, এবং বুধ মারক। ফলে নিচস্থ এবং মারক, এবং বৃহস্পতির দৃষ্টিও পড়ছে না সেখানে। বৃহস্পতির রাশিতে বসে আছে না, বৃহস্পতির দৃষ্টি পড়লে নিজভঙ্গ হয়ে যেত, সেটাও যেহেতু হচ্ছে না, ফলে আমি বলতে পারি যে আমরা যে বৃহস্পতির যে দৃষ্টিটা এখানে পড়বে সমস্তভাবে সব দিক থেকে নেগেটিভ ফল দেবে নাকি। তো কোথাও না কোথাও তৃতীয় ভাব হচ্ছে ছোটো ভাই বোনের ঘর, বাধাবিঘ্নের ঘর, পরাক্রমের ঘর। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পরাক্রম কম থাকবে, বাধাবিঘ্ন প্রচুর বেশি থাকবে, ছোটো ছোটো ট্রাভেল, ছোটো যাত্রারও ঘর এটা, সেই ছোটো ছোটো ট্রাভেল লেগেই থাকবে। হ্যাঁ, ট্রাভেল জার্নি, ছোটো ছোটো জার্নি লেগেই থাকবে। তো এই রিলেটেড আমি বলবো তৃতীয় হাউস রিলেটেড সমস্ত নেগেটিভ ফলই পাচ্ছেন বুধের যে দৃষ্টিটা আছে তার জন্য। আর একদম আর হচ্ছে কি, রাহুরও একটা দৃষ্টি পড়ছে, সেটা রাহুর দৃষ্টিটার জন্য হয়তো পরাক্রম বৃদ্ধি করে, কিন্তু স্ট্রাগলটাও বৃদ্ধি করে। তো এনার লাইফে স্ট্রাগল যথেষ্ট পরিমাণে থাকবে, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। তো তৃতীয় হাউস রিলেটেড মোরলেস আমরা বলবো নেগেটিভিটিটাই বেশি পাওয়া যাচ্ছে পজিটিভিটির থেকে। তো এটা গেল তৃতীয় ভাব। তারপর আসছি কোথায়, 7 লেখা আছে এখানে চতুর্থভাবে, ভূমি মাতা বাহনের ঘর। তো ভূমি মাতা বাহনের ঘর ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে কার, সূর্যের। সূর্য দশমভাবে অত্যন্ত শুভ, সে দিশা বল পায়। দশমভাবে সূর্য এখানে 1 নম্বর রাশি, অর্থাৎ মেষ রাশির ঘরে সূর্য উচ্চস্থ, ফলে সূর্য সেই রিলেটেড সমস্ত ভালো ফল দিলেও চতুর্থ ভাব যেহেতু ফাঁকা আছে, যদি ঘরটা কোনো গ্রহ থাকতো এই নেগেটিভিটিটা হতো না, কিন্তু সূর্যের এই যে দৃষ্টিটা, সূর্য তো একটা ক্রূর গ্রহ, তো সূর্যের দৃষ্টির জন্য মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হবে, কোথাও না কোথাও মায়ের সঙ্গে অনিমনা হবে না, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। এছাড়া আরও কি বোঝা যাচ্ছে না, চতুর্থ পতি মানে 7 লেখা আছে না, 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি, তুলা রাশি অধিপতি শুক্র গিয়ে বসেছে দ্বাদশভাবে। দ্বাদশভাব হচ্ছে বিদেশের ঘর, বিদেশ সেটেলমেন্টের ঘর, নিজের জন্মভূমি থেকে, জন্মস্থান থেকে দূরে চলে যাওয়ার ঘর। তো চতুর্থপতি দ্বাদশে চলে গেছে, মানে এখান থেকে বিদেশ সেটেলমেন্টের একটা সম্ভাবনা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, এনার সঙ্গে মানে যেহেতু আমি পার্সোনালি অ্যাকোয়েন্টেড, তো আমি জানি যে ইনি বাইরে সেটেলড, তো সেটা এখানে এই ছকেও দেখা যাচ্ছে যে জন্মস্থান থেকে দূরে সেটেলড হওয়ার সম্ভাবনা এখান থেকে এখানে। আর ভূমিমাতা বাহন রিলেটেড মেটেরিয়ালিস্টিক জিনিসের দিক থেকে ভালো, কিন্তু সম্পর্কের দিক থেকে, ইমোশনাল দিক থেকে খারাপ, এবং সেই জন্য বলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবে, কিন্তু ভূমি বাহনের দিক থেকে মোরলেস পজিটিভ। তারপর আমরা আসছি পঞ্চম ভাব যেখানে 8 লেখা আছে, সেখানে আছে নেপচুনেরও গুরুত্ব নেই, যেমন আগেই বললাম। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর, পঞ্চম ভাব বিদ্যার্জনের ঘর, পঞ্চম ভাব প্রেমের ঘর। সেখানে শনি দৃষ্টি পড়ছে বিপরীত থেকে স্ট্রংলি। তো শনির এখান থেকে যে দৃষ্টিটা পড়ছে সেটা মোরলেস খারাপ। শনির যে দৃষ্টির জন্য প্রেমে বিফলতা আসার সম্ভাবনা, কন্যা সন্তান হওয়ার যোগ একটা তৈরি করে। আর বিদ্যার্জনের দিক থেকে মোরলেস ব্যালেন্সড বলা যায়। শনি হয়তো স্লোলি দেয় গ্রোথটা, কিন্তু দেয় গ্রোথ, তো সেই দিক থেকে আমি বলবো ব্যালেন্সড। আদারওয়াইজ ঘরটি ফাঁকা, কেন নেপচুনের গুরুত্ব নেই। তো এই ভাবটা রিলেটেড আমরা বলবো মিক্সড রেজাল্ট পাবে। আর যদি বলা যায় একদম চুলচেরা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে নেগেটিভিটির দিকটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই রিলেটেড আমি বলবো এই ঘরটা মিক্সড রেজাল্ট, বাট নেগেটিভিটি একটু বেশি পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চম ভাব গেল, এবার আসছি আমরা ষষ্ঠ ভাব যেখানে 9 লেখা আছে। ষষ্ঠভাবে বৃহস্পতি স্বরাশিতে বসে আছে। বৃহস্পতি এই জন্মছকে কারক। এখন ষষ্ঠ ভাবটা খারাপ, রোগঋণ শত্রুর ঘর, ষড়রিপুর ঘর, কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি আসার জন্যে, স্বরাশিতে আসার জন্যে বিপরীত রাজযোগের স্থিতিতে চলে আসছেন। এবং চন্দ্র যদি এই জন্মছকে স্ট্রং হয়, অর্থাৎ লগ্নাধিপতি, তাহলে বৃহস্পতি এখানে বসে ভালো ফল দিতে বাধ্য হবে। তাই চন্দ্র এনার সপ্তমভাবে বসে আছে, এবং পাওয়ারও ঠিক আছে, ডিগ্রি ওয়াইজ ঠিকই আছে, ডিগ্রি ওয়াইজও ভালোই আছে, হ্যাঁ, খুব খারাপ না। তবে চন্দ্রকে চাইলে আরও পাওয়ার দিতে পারেন,
সেগুলো আমি এনাকে পার্সোনালি বলে দেবো কনসাল্ট করার সময়। আর বৃহস্পতি তার এখানে কী করবে, রোগ, ঋণ, শত্রু থেকে এগুলোকে হানি করবে, মানে এগুলোকে কম করবে, শত্রু নাশ করতে পারে এখানে বৃহস্পতি। কেন? বৃহস্পতিকে বলা হয় স্থান হানি ভাবা। তো ওই স্থানে যেহেতু বসছে তাই শত্রু হানি করতে পারে, মানে শত্রুকে শেষ করার ক্যাপাবিলিটি আছে বৃহস্পতির এখানে। তবে এনার ঋণ না নেওয়া ভালো, কেন ঋণের জন্য খুব ভালো নয় এই পজিশনটা, কেন বৃহস্পতি এক্সপেনশনেরও কারক। তো ঋণের ক্ষেত্রে বৃহস্পতি সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে, এরকম করতে পারে যে ঋণ যদি নিতে শুরু করেন এবং কোনো কিছু বড় কিছুতে যদি ইনভেস্ট করার জন্য বা যে কোনো কারণে, সেই ঋণটা আস্তে আস্তে বাড়তে থাকলে একটা সময় গিয়ে এমন জায়গায় দাঁড়ায় যে ঋণটা এত বেশি বেড়ে গেছে যে সেটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তো আমি এনাকে বলবো ঋণ নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে। বাদবাকি দিক থেকে যদি বলা হয়, রোগ এবং শত্রু নাশ করারই সম্ভাবনা বৃহস্পতি এখান থেকে দেখাচ্ছে, সেটা ভালো। ওভারঅল ষষ্ঠ ভাব আমরা বলবো পজিটিভ। তারপর আসছি আমরা সপ্তমভাবে। সপ্তমভাবে আছে রাহু এবং চন্দ্র। এইখানটা থেকে বোঝা যাচ্ছে, সপ্তম ভাব থেকে আমরা বিয়ে দেখি, পার্টনারশিপ দেখি। তো এখান থেকে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও বিয়ে বা পার্টনারশিপে এনার একটু সমস্যা আসবে। বিয়ে, পার্টনারশিপ, ডেলি ওয়েজেসের ঘর এটা। তো যেটা দেখা যাচ্ছে এখান থেকে রাহু বসলে কী করে না, রাহু একটু সেলফিশ প্ল্যানেট, ঠিক আছে? তো রাহু একটু ক্রুক, একটু সেলফিশ। তো এনার পার্টনারের মধ্যে কোথাও না কোথাও দেখতে পারেন যে মি ফার্স্ট টেন্ডেন্সি, আমি আমারটা আগে বুঝবো, নিজেকে সবসময় গুরুত্ব বেশি দেওয়া, স্বামীর থেকেও বেশি নিজের পছন্দ, নিজের ইচ্ছা এইগুলো পূরণ করার বেশি ঝোঁক, এইগুলো একটা দেখা যেতে পারে, একটা সেলফিশ একটু টেন্ডেন্সি দেখা যেতে পারে। একই সাথে কী আছে, চন্দ্রও আছে আবার, কিন্তু চন্দ্র বসার জন্য আবার কিন্তু পজিটিভ ফল দেবে। এবং দুজনের দেখলাম যেটা, যে ডিগ্রি ওয়াইজ যদি দেখি দুজনের মধ্যে বেশ একটা গ্যাপ মেনটেন হচ্ছে। রাহু আছে 6 ডিগ্রিতে আর চন্দ্র আছে 18 ডিগ্রিতে, 12 ডিগ্রির উপরে গ্যাপ। তাই গ্রহণযোগ আমরা বলবো না, কেন গ্রহণযোগটা অনেক সময় 10 ডিগ্রি বা তার কম কনজাংশনে, কম ডিগ্রির মধ্যে কনজাংশনে এলে তখন আমরা গ্রহণযোগ বলি। সেক্ষেত্রে বলি যে চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক, তো রাহু সেখানে বসার জন্য চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেবে। এখন গ্রহণযোগ আমরা এটাকে বলবো না, কেন ডিস্টেন্স একটা আছে 12 ডিগ্রির, কিন্তু তবু চন্দ্রর সঙ্গে রাহু আছে একই ঘরে, মানে কোথাও না কোথাও মনের ওপর মানসিক চাপ, মেন্টাল প্রেশার, টেনশান, অ্যাংজাইটি এগুলো থাকার সম্ভাবনা এখান থেকে বোঝা যাচ্ছে। আদারওয়াইজ যদি বলা হয়, চন্দ্র থাকার জন্য যেটা করে পার্টনার সুন্দর হয়, কিন্তু এই রাহু থাকার জন্য তার মধ্যে একটা সেলফিশ টেন্ডেন্সি একটা এনে দেবে। এক, দুই হচ্ছে চন্দ্র একটা জিনিস আছে চন্দ্রের মধ্যে, না চন্দ্র অর্ধেক দিন পূর্ণিমার মানে শুক্লাপক্ষে থাকে, অর্ধেক দিন কৃষ্ণপক্ষে থাকে, মানে কখনো বাড়ে কখনো কমে চন্দ্রের এটা। ঠিক সেরকম বলা হয় চন্দ্র 7th হাউসে বসলে পার্টনারের মন মানসিকতা একটু এরকম টাইপের হয় যে কখনো ভালো কখনো মন্দ, মানে চন্দ্র কিন্তু ভীষণ ফিকেলটা, চন্দ্র স্টেবল নয় অতটা। তো সেই জন্য দেখা যায় যে পার্টনারও কখনো খুব ভালো কখনো খুব মন্দ, এই ধরনের তার মেন্টাল স্টেটটা অনেক সময় লক্ষ্য করা যায় এখান থেকে। আর রাহু আসার জন্য সেই অ্যাফ্লিকশনটা আসার জন্য একটু আরও বেশি খারাপ করছে সেটাকে। তো আমরা বলবো এখানে চন্দ্রকে আরও একটু পাওয়ার দেওয়া দরকার, যাতে চন্দ্রের প্রভাবটা রাহুর থেকে বেশি হয়ে যায় এই ঘরে, এবং ইনি এই ঘর রিলেটেড পজিটিভ ফল পান। আদারওয়াইজ রাহু আছে কোথাও না কোথাও বিচ্ছিন্নতা, বিচ্ছেদ এই ধরনের সম্ভাবনাও এনে দেয় রাহু এখানে। তো ম্যারেজ লাইফের দিক থেকে রাহুর জন্য অত্যন্ত নেগেটিভ, আর চন্দ্রের জন্য কিছুটা ব্যালেন্স আসছে, আর চন্দ্রকে কিছুটা পাওয়ার দিলে হয়তো রাহুর নেগেটিভিটিটাকে কাটিয়ে ওঠা যাবে। 7th হাউস আমরা মোরলেস নেগেটিভ বলা যেতে পারে। তারপর আসছি আমরা অষ্টম ভাবে, যেখানে 11 লেখা আছে। তো অষ্টম ভাব অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, অকাল্টের ঘর, ডিপ ট্রান্সফরমেশনের ঘর, খুব বড় পরিবর্তনের ঘর, সাডেন চেঞ্জেসের ঘর, হঠাৎ করে হওয়া পরিবর্তনেরও ঘর। তো এই ঘরটা থেকে এইগুলো বোঝা যায়, অকাল্টের ঘর যেরকম বললাম। তো এই ঘরটি ফাঁকা, আর এই ঘরে যদি আমরা দৃষ্টি কনসিডার করি তাহলে আসছে, আচ্ছা 7th হাউসে একটা জিনিস আমার বলা হয়নি, এখান থেকে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি আছে 7th হাউসে, যেটা 4th হাউসেও আছে মঙ্গলের একটা দৃষ্টি এখানে, প্লাস এখানেও আছে। তো মঙ্গলের সেই যে একটা দৃষ্টিটা পড়ছে তারও একটা এফেক্ট আসবে কোথাও না কোথাও, এবং সেটা দ্বাদশ ভাব থেকে খুব শুভ নয়। মঙ্গলের মানে রাহুর উপর অ্যাফ্লিকশনটা সেটাও খুব শুভ নয়। তো এই রিলেটেড যেটা বললাম যে নেগেটিভিটি একটু আছে, এটা একটু চিন্তার বিষয়। তারপর আসছি আমরা যেটা অষ্টম ভাব নিয়ে আলোচনা করছিলাম সেটাতেই ফিরে আসি। তো অষ্টম ভাব থেকে আমরা এখান থেকে আপাতত কোনো গ্রহের সরাসরি দৃষ্টি, তো বিপরীত থেকে দৃষ্টি নেই, এবং তির্যক দৃষ্টি যদি আমরা বিচার করি তাহলেও চোখে হ্যাঁ আছে, শনি দৃষ্টি আছে,
শনি এখান থেকে যে দশম দৃষ্টিটা ফেলবে সেটা এখানে ফেলবে, সেটা কোথাও না কোথাও কী দেখা যাচ্ছে, সাডেন চেঞ্জেসটাকে বাড়ানোর সম্ভাবনা। আর কি আছে না, এই ঘরের অধিপতি সে চলে গেছে একাদশভাবে, এই ঘর থেকে এই ঘরে, তো অষ্টম ভাবটাকে তো অত্যন্ত শুভ ধরা হয় না, তো কিন্তু একাদশ ভাবটা আবার মোরালেস পজিটিভ ধরা হয়। তো আনসার্টেন কিছু গেইনস তো এনার আছে, লাভ আছে, ইনকাম আছে, কিন্তু সেটা আবার কোথাও না কোথাও চলে দেখা যাচ্ছে যে খরচও হয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা আনসার্টেন গেইনস যেটা হবে, ইনকাম যেটা আসবে, সেটা আবার কোনো না কোনো কারণে সেই লসটাও ওনাকে আবার ফেস করতে হবে, করে সেটা আবার লসে চলে যাওয়া, যেটা পেলেও সেটা আবার চলে গেল, এরকম একটা সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে অষ্টম ভাব থেকে। আদারওয়াইজ অষ্টম ভাব নিয়ে খুব বিশেষ কিছু বলার নেই, যেহেতু অন্য কোনো সেরকম কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই বা বসেও নেই কেউ। তারপর আসছি আমরা নবমভাবে। আরেকটা, হ্যাঁ, এখানে শনির যে দৃষ্টিটা আছে অষ্টমভাবে, কোথাও না কোথাও জাতককে দীর্ঘায়ু করতে পারে, কারণ শনির স্বরাশি, সেখানে শনি দৃষ্টি দিচ্ছে, ফলে শনি যখন কোনো কিছু করে সেটা হচ্ছে ধীরে করিয়ে দেয়, স্লো করিয়ে দেয়। ফলে এখানে শনি বসে থাকলে বা শনির যেহেতু স্বরাশি এবং সেখানে দৃষ্টি পড়ছে, সেখানেও এই একই এফেক্ট দেবে, সেটা হচ্ছে আয়ুকে দীর্ঘায়িত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আমরা আসছি নবমভাবে, যেখানে 12 লেখা আছে, সেখানে বুধ মীন রাশির ঘরে নিচস্থ হয়, বুধ নবমভাবে নিচস্থ, এবং নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, ধর্মের ঘর, পিতার ঘর, তো সেই রিলেটেড সমস্ত নেগেটিভ ফল এখানে বুধ দেবে, কেন বুধ নিচস্থ হয়ে গেছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা। আর কী সম্ভাবনা আছে না, ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, ভাগ্যকে খারাপ তো করছেই, ধর্মের প্রতিও ইনি আস্থা হারিয়ে ফেলতে পারেন। এবং এনার যেহেতু আমি ব্যক্তিগত পরিচয় ডিসক্লোজ করিনি এখানে, এটাও আমি বলে রাখি যে ইনি ধর্মের আস্থা হারিয়েও ফেলেছেন, বা অনেকটা কম আস্থা এনার, এবং ইনি এনার জীবন দশায় ইনি ধর্ম পরিবর্তনও করেছেন নিজের, সেটা আমি এনার কাছ থেকে জানতে পেরেছি। তো সেটাও কোথাও না কোথাও ডিনোট করছে বুধে নিচস্থ হওয়াটা এখানে, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, ধর্মে বিশ্বাস হারানো, এবং ভাগ্যভাবকেও খারাপ করছে কোথাও না কোথাও। তো ওভারঅল 9th হাউস অত্যন্ত নেগেটিভ আমরা বলবো। তারপর আসছি 10th হাউসে। 10th হাউস যেখানে সূর্য বসে আছে, সূর্য মেষ রাশি ঘরে উচ্চস্থ হয়ে কর্মভাবকে অত্যন্ত শুভ করছে, সরকারি চাকরির যোগ তৈরি করে এটা, বা সরকারের কাছ থেকে বেনিফিট পাওয়ার যোগ তৈরি করে, ইভেন পলিটিশিয়ান হওয়ারও যোগ তৈরি করে, এবং দশম ভাবকে অত্যন্ত স্ট্রং করছে সূর্য এখানে, এবং সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে সংযোগ একটা এখান থেকে তৈরি হওয়ার একটা যোগ ভীষণভাবে স্ট্রংলি দেখা যাচ্ছে। আর কি আছে না, বৃহস্পতির একটা দৃষ্টি আছে এখান থেকে, 1 2 3 4 5 পঞ্চম দৃষ্টি, সেই পঞ্চম দৃষ্টিও যখন সূর্যের ওখানে পড়ছে, তো টিচিং প্রফেশনে যাওয়ারও সম্ভাবনা আছে, আবার সরকারি ফিল্ডেও, এবারে সরকারি কোনো ফিল্ডে টিচিং প্রফেশন এরকমও হতে পারে। তো মোটামুটি উচ্চ পদ, উচ্চ সম্মানযুক্ত এই জিনিসটা এখান থেকে সরাসরি বোঝা যাচ্ছে। সবসময় যে সরকারি তা নয়, বড় অথরিটি, হায়ার অথরিটি, এগুলোকেও এখান থেকে ডিনোট করা যায় সূর্যকে দিয়ে। তো বোঝা যাচ্ছে যে এনার কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ভালো হবে, এটুকু শিওর বোঝা যাচ্ছে। তো এটা হলো দশম ভাব। দশম ভাব অত্যন্ত শুভ, তবে হ্যাঁ, এই যে দৃষ্টিটা তার জন্য চতুর্থভাবে কিছু হানি করছে মায়ের সঙ্গে সম্পর্কে, সেটা তো আমরা আগে আলোচনা করেছি। তারপর আসছি আমরা একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে 2 লেখা আছে, এটা বৃষভ রাশির ঘর, সেখানে শনি বসে আছে। এখন শনি এনার বসে আছে রোহিণী নক্ষত্রে, আর নক্ষত্রের লর্ড হচ্ছে চন্দ্র নিজে। তো চন্দ্র লগ্নাধিপতি, তারই নক্ষত্রে শনি বসে আছে, এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে টাকা পয়সা এনার আসবে, যথেষ্টই আসবে, কিন্তু শনি অষ্টমপতি হওয়ার জন্যে সেই টাকা পয়সাটা আবার চলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটা কি, শনি সপ্তমপতি, সে গিয়ে একাদশভাবে বসেছে, এরকম ক্ষেত্রেও কী দেখা যায় না, সপ্তমপতি একাদশভাবে বা একাদশপতি সপ্তমভাবে এরা আসলে এরকম চেঞ্জগুলো হলে পার্টনারের একজন মানে উপার্জনকারী পার্টনার হওয়ার সম্ভাবনা, বা পার্টনার আসার পরে লাইফে ইনকাম বাড়ার সম্ভাবনা দেখা যায়, এবং পার্টনারেরও কোনো একটা কাজের মধ্যে যুক্ত থাকার সম্ভাবনা দেখা যায় এখান থেকে। তবে অষ্টমপতি হওয়ার জন্য ওই যে টাকাটা লাভ হবে বিয়ের পরে হোক বা যাই হোক, যেভাবে হোক, সেই টাকাটা কোথাও না কোথাও চলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কি, একাদশ ভাব থেকে আমরা দেখি ছোটোখাটো রোগ, বড় ভাই বোন, তো এই রিলেটেডও আমরা বলবো যে নেগেটিভ। কেন, ছোটোখাটো রোগ ভোগ তো লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছেই শনির,
সঙ্গে বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করার একটা টেন্ডেন্সি এখান থেকে দেখা যাচ্ছে। তো ওভারঅল যদি আমরা বলি একাদশ ভাব রিলেটেড, অর্থের দিক থেকে শনি একটা সময় ইনকাম দেবে, শনি দেয়, ডিলে করে হলেও দেয়, হয়তো ডিলেতে দেবে, আস্তে আস্তে দেবে, কিন্তু দেবে, কিন্তু সেটা অন্যান্য দিক দিয়ে ক্ষতির দিকেও চলে যাবে। এবং অন্যান্য দিকগুলো যেগুলো বললাম, বড় ভাই বোন, ছোটোখাটো রোগ ভোগ, হ্যাঁ, ইচ্ছাপূর্তি, এই সহজে ইচ্ছাপূর্তিটা হবে না, দেরি হবে, তাতে এই জিনিসগুলোর দিক থেকে ওভারঅল তাহলে আমরা নেগেটিভিটিটাই বেশি দেখতে পাচ্ছি। তাই আমরা বলবো যে চন্দ্রের নক্ষত্রে থাকা সত্ত্বেও শনির যে কাজটা, মানে বেশিরভাগটা কোথাও না কোথাও শনি হচ্ছে কালপুরুষের ছকে বলা হয় যে দুঃখের কারক, তো সেই দুঃখ কষ্টটা বাড়াবে এখানে একাদশভাবে। টাকা পয়সার দিক দিয়ে কিছুটা শুভ হলেও বাকি সমস্ত দিক থেকে নেগেটিভ, এবং সেই টাকা পয়সাটাও শেষ পর্যন্ত রাখা সম্ভব হবে কি না তারও একটা সিউরিটি থাকছে না। তো এই ঘরটা থেকে আমরা বলতে পারি 70%, 80% নেগেটিভ, 75% নেগেটিভ, বাকিটা মেবি পজিটিভ। একাদশ ভাব গেল। তারপর আসছি আমরা দ্বাদশ ভাব, শেষ ভাব। এই ঘরটা এনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই ঘর থেকে যেটা বোঝা যাচ্ছে, ওনার কর্মপতি দ্বাদশভাবে চলে গেছে, পঞ্চমপতি যেটা একরকম আরেক রকমভাবে ভাগ্য বলা হয়, আনসার্টেন জিনিসও দেখা হয় এখান থেকে, তো পঞ্চমপতিও চলে গেছে দ্বাদশে, চতুর্থপতি চলে গেছে দ্বাদশে, আর ইচ্ছাপূর্তির কারক তিনি চলে গেছেন দ্বাদশে। তো সব কিছুর দিক থেকে দেখা যাচ্ছে এনার কোথাও না কোথাও বাইরে গিয়ে সেটেলড হলেই এনার কোথাও না কোথাও ভালো হবে। এবং মঙ্গল এবং শুক্র আমরা যদি দেখি, মঙ্গল এবং শুক্র, মার্স আর ভেনাস দুজনেই মৃগশিরা নক্ষত্রে আছে, যেটার লর্ড কিন্তু স্বয়ং মঙ্গল। তো এই দিক থেকেও দেখা যাচ্ছে যে মঙ্গল সেখানে নক্ষত্রে বসে আছে, এটা অত্যন্ত ভালো। এবং শুক্র কোথাও না কোথাও মঙ্গলের কন্ট্রোলে চলে আসবে। শুক্রের জন্য দ্বাদশ ভাবটাকে অত্যন্ত শুভভাবও ধরা হয়, কেন শুক্র কালপুরুষের ছকে মীন রাশি অর্থাৎ শেষ রাশি, দ্বাদশ রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হয়, তাই দ্বাদশ ভাবটাও শুক্রের জন্য কারক ভাব ধরা হয় শুক্রের। তো দ্বাদশ ভাব থেকে আমরা যেটা দেখি, স্পিরিচুয়ালিটি দেখি, বেড প্লেজার দেখি, খরচ দেখি, জেলযাত্রা, বিদেশ সেটেলমেন্ট, অ্যাসাইলাম, এরকম অনেকগুলো অ্যাসপেক্ট দেখি। তো সেদিক থেকে যদি বলা হয় খরচার দিকটা, হ্যাঁ এনার সবসময় বেশি থাকবে। ইনি বিলাসবহুল জিনিসের জন্য প্রচুর খরচ করবেন, নিজের শখ, ইচ্ছা, কনভিনিয়েন্স, এগুলোর জন্য ইনি প্রচুর খরচ করবেন, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। বিলাসিতার জন্য এনার যথেষ্ট খরচ হবে। শুক্র কোথাও না কোথাও অ্যালকোহলের কারক, তার জন্য এনার খরচ হতে পারে। তো এই সমস্ত, শুক্র শুধু অ্যালকোহল না, বিলাস বাসন যে কোনো জিনিস, এই ধরনের এক্সপেন্সিভ জিনিস, এক্সট্রা ভ্যাগেন্ট জিনিস, এগুলোর জন্য, লাক্সুরিয়াস জিনিসের পিছনে খরচ, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। নিজের ইচ্ছা পূর্তির কারক, সেও দ্বাদশ ভাবে গেছে, তার জন্য ব্যয়, ইচ্ছা পূরণ করার জন্য ব্যয়, এগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু তবুও দ্বাদশ ভাবটা এনার জন্য শুভ, বিশেষ করে যেহেতু ইনি বিদেশে সেটেলড আছেন বা জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করছেন, বা জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করলেই বরাবর না, সেটা আরও পজিটিভ ফল প্রদান করবে মঙ্গল এবং শুক্র দুজনে মিলে। আদারওয়াইজ যেটা বললাম, খরচটা একটু বেশির দিকেই থাকবে, এটা একটা টেন্ডেন্সি থাকছে না। আর কি, বেড প্লেজারের জন্য অত্যন্ত ভালো। এবার কি, মঙ্গল এবং শুক্র দুটোই কি না একটু কাম বোধ বাড়িয়ে দেয় জাতকের মধ্যে। তো এই জিনিসটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে ইনি এক্সট্রিমলি প্যাশনেট হবেন ফর বেড প্লেজার্স। তো বেড প্লেজারের জন্য সেই ঘরেও বসে আছে, এবং সেখানে মঙ্গল শুক্র, ইনি কোথাও না কোথাও ভীষণভাবে ইনটু দ্যাট থিং থাকবেন ইনি। তো সেই দিক থেকেও একটা, এবার সেটা এনার জন্য কোথাও না কোথাও ইনি তার জন্য খুব একটা আফসোসও করবেন না বা কিছু, মানে সেটা এনার কোথাও না কোথাও কী বলবো, এনার ভাগ্যে সেই ভোগগুলো লেখা আছে, তাই ইনি ভোগগুলো করছেন, তবে তার জন্য তার খরচটা হবে, এইটাই তার নেগেটিভ। আদারওয়াইজ এটাকে নেগেটিভ কিছু বলার নেই। এবং যেহেতু তিনি বিদেশেই সেটেলড, বিদেশে থেকে কাজ করছেন, তাই আমি বলবো ওভারঅল দ্বাদশ ভাব থেকে সমস্ত পজিটিভ ফলই পাচ্ছেন, এবং দ্বাদশ ভাবটা এনার জন্য মোরলেস শুভ, ভালো। তাহলে এখানে একটু ভিডিওটি লেন্দিও হয়ে গেছে, কেন একটু অন্যান্য ভিডিও থেকে ডিটেলস আলোচনা করতে চেয়েছিলাম। তো এখানে তাহলে আমরা জন্মশক্তি অ্যানালিসিস কমপ্লিট করছি, আর দশা আমি এনার সঙ্গে পার্সোনালি আলোচনা করব, সেটা এখানে আর বলছি না। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।